শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। প্রতারণাই তার নেশা পেশা, কৌশলে মানুষকে ধোঁকা দিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। এ যেন আরেক শাহেদ, নাম তার আলী হাসান আসকারি। নানা পরিচয় জাহির করতেন নিজেকে, কখনো নবাব সলিমুল্লাহ খানের নাতি, আবার কখনো বিরাট ব্যবসায়ী। কি নেই তার, দুবাইয়ে স্বর্ণের কারখানা আর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের অংশীদারও তিনি। অবশেষে 5 সহযোগী সহ আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ে ভদ্রবেশী এই প্রতারক। নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা, নারীর প্রতি সহিংসতার নৃশংস উদাহরণ। হাইকোর্ট গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হলে এই ধরনের অপরাধ কমবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দেলোয়ার বাহিনীর অপরাধীরা ওই নারীকে নিয়মিত ধর্ষণ করতেন বলেও উল্লেখ করা হয়েছে। নির্যাতনের ভিডিও ধারণ করা হয় জিম্মি করে নিয়মিত যৌন লিপ্সা পূরণের জন্য। এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য গ্রাম পুলিশিং ও বিট পুলিশিংয়ের কার্যক্রম জোরদারের কথা বলা হয়েছে। আগামী 9 নভেম্বর এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট। তারা জানে না এই বিষয়টা আসলে অবহেলাটা উঠে এসেছে এবং কমিটি সুপারিশ করেছে তাদের এই অবহেলার জন্য তাদের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট ডিভিশনে প্রেয়ার করেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা। রংপুর স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুর রিমান্ড শুনানি হয়নি আজ। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হবে শুনানি। কড়া নিরাপত্তায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারাগাছ আমলি আদালতে তাকে হাজির করে পিবিআই। রাহেনুল ইসলাম ওরফে রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বুধবার ভিকটিমের 22 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। সিলেটে রায়হান হত্যা মামলায় এসআই আশিক এলাহিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বরখাস্তকৃত কনস্টেবল হারুনুর রশিদকে। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয় তাদের। এর আগে গতরাতে মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ অফিস থেকে আশিক এলাহিকে গ্রেফতার করে পিবিআই। হারুনুর রশিদকে আবার বিজ্ঞ আদালতে উপস্থাপন করে পুনরায় 5 দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত তার 3 দিনের রিমান্ড পুনরায় মঞ্জুর করেন। আর এসআই আশিক এলাহিকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল। আজকে কোর্টে উপস্থাপন করেছি। তার রিমান্ড 7 দিনের জন্য রিমান্ড প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 14 নভেম্বর পর্যন্ত। করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জানান, এবছর সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা রয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালের অবশিষ্ট পরীক্ষা সম্পন্ন করেই ফল প্রকাশ করা হবে। সব বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ভর্তি পরীক্ষা নিলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, তাই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়াই ভালো হবে বলে মন্তব্য করেন মন্ত্রী। নভেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা একটা চেষ্টা করে দেখব যে পরিস্থিতি যদি অনুকূল হয় তাহলে আমরা সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবার একটা চেষ্টা করতে পারি। করোনা মোকাবেলা করেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়েছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে স্বাধীনতা পদক তুলে দেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুনভাবে এই প্রাদুর্ভাব দেখা গেছে ইউরোপে ব্যাপকভাবে, এবং ইউরোপে যখন আসে এর ধাক্কাটা আমাদের দেশেও আসে। তো আমরা এখন থেকে প্রস্তুত, আমরা এখন থেকে তৈরি হচ্ছি, বিভিন্নভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেকটা জেলা হাসপাতালকে আমরা প্রস্তুত রাখছি সব রকম চিকিৎসার জন্য এবং সেবার জন্য যা যা করণীয় আমরা কিন্তু সে পদক্ষেপ নিচ্ছি।
কাজে সেভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই অবস্থা থেকে যেন আমাদের দেশটা মুক্তি। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। দেশে করোনা ভাইরাসে আরও 25 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1681 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই পর্যন্ত কোভিড-19 মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 5886 জনে। এছাড়া এই পর্যন্ত 4,04,760 জনের কোভিড-19 শনাক্ত হয়েছে। আর 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 14,268টি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,548 জন। সর্বমোট সুস্থ হয়েছেন 3,21,281 জন। টানা দ্বিতীয় দিনের মতো করোনায় 7,000-এর বেশি মৃত্যু এবং রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। প্রথমবার দিনে 5 লাখের বেশি মানুষের শরীরে মিলল কোভিড-19। মোট প্রাণহানি 11,80,000-এর মতো, আক্রান্ত 4.5 কোটির মতো। যুক্তরাষ্ট্রে 1,000-এর বেশি মৃত্যুতে মোট প্রাণহানি 2,33,000 ছাড়ালো, আক্রান্ত 91 লাখের বেশি। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে সংক্রমণ 80 লাখ ছাড়ালো ভারতে। দিনে 5 শতাধিক মৃত্যুতে মোট প্রাণহানি 1,20,000-এর ওপর। প্রায় 500 মৃত্যুতে ব্রাজিলে 1.5 লাখের বেশি মোট প্রাণহানি। করোনার প্রকোপ ঠেকাতে ফ্রান্সে দ্বিতীয়বারের মতো দেশ জুড়ে লকডাউন জারি হচ্ছে। বুধবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান, শুক্রবার থেকে কার্যকর হবে নিষেধাজ্ঞা, বলবৎ থাকবে গোটা নভেম্বর মাসে। 24 ঘন্টায় কোভিড-19-এ 250 প্রাণহানি এবং 36,000-এর বেশি সংক্রমণ শনাক্তের পর এলো এই ঘোষণা। চিকিৎসা এবং খুব জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারবেন না ফরাসিরা। পুরোপুরি বন্ধ থাকবে রেস্তোরাঁ, পানশালা। তবে আপাতত শিক্ষা প্রতিষ্ঠান আর কলকারখানা খোলা রাখা হবে। ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। জাতীয় ইমাম সমিতি গাজীপুর মহানগরের উদ্যোগে দুপুরে বিক্ষোভ মিছিল বের হয়। সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ হয়েছে ঝালকাঠিতেও। সকালে হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিন এই কর্মসূচির আয়োজন করে। ইমামা উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ হয়েছে রংপুরে। এছাড়া বিক্ষোভ সমাবেশ হয়েছে মাগুরা, পিরোজপুর সহ বিভিন্ন স্থানেও। এ সময় বাংলাদেশ থেকেও ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা। ইসলামের অবমাননা নিয়ে উত্তেজনার মধ্যেই ফ্রান্সের নিজ শহরের একটি গির্জায় অজ্ঞাত ব্যক্তির ছুরিকাঘাতে নারীসহ প্রাণ হারালেন 3 জন। এই ঘটনায় আহত আরও বেশ কয়েকজন। হামলার পরপরই নটরডেম ক্যাথেড্রাল এলাকা থেকে সন্দেহভাজন অস্ত্রধারীকে আটক করে নিরাপত্তা বাহিনী। এখনও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। আক্রমণের মোটিভ জানা না গেলেও একে সন্ত্রাসী তৎপরতা আখ্যা দিয়েছে প্রশাসন। গণমাধ্যম বলছে হামলাকারী ব্যক্তি মুসলিম। গির্জার আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে কঠোর নিরাপত্তার চাদরে। বাসিন্দাদের চলাচলেও সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তীব্র জনরোষের পর ফ্রান্সের ধর্মীয় বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন মুসলিম রাষ্ট্রনেতারা। অভিযোগ, সংকট সমাধানের পরিবর্তে সহিংসতা উস্কে দিচ্ছে ম্যাক্রন প্রশাসন। অবিলম্বে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা প্রার্থনার দাবিও তুলেছেন মিশর, ইরান ও তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে পণ্য বয়কটার কূটনৈতিক সম্পর্ক ছিন্নের দাবিতে বহাল আছে বিক্ষোভ। এদিকে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ফ্রান্স। ধর্মীয় স্বাধীনতার জন্য চীনকে সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগও করেন তিনি। বৃহস্পতিবার বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরে গিয়ে এসব মন্তব্য করেন পম্পেও। জাকার্তায় তিনি বৈঠক করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে। এ সময় দক্ষিণ চীন সাগরে সীমান্ত বিরোধ নিয়ে বেইজিংয়ের সমালোচনা করেন পম্পেও। এ নিয়ে গত 4 দিনে 4টি দেশে সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আজ থেকে বাংলাদেশ দলে ফিরতে আর বাধা নেই সাকিব আল হাসানের। কিন্তু 1 বছর নিষেধাজ্ঞা কাটিয়ে সেই ফেরাটা কতটা চ্যালেঞ্জিং হবে তার জন্য। পরিসংখ্যান বলছে সাকিব ছাড়া গেল 1 বছর মাঠের পারফরমেন্স সুখকর ছিল না। টেস্ট, ওয়ানডে, টি20 মিলে মোট 14 ম্যাচে জয় 7টিতে, যার বেশিরভাগই জিম্বাবুয়ের বিপক্ষে। সতীর্থ আর কোচ সবার প্রত্যাশা আগের মতোই ধারাবাহিক সাকিবকে পাবেন তারা। 1 বছর পর সাকিব মাঠে ফিরছে, এটা অবশ্যই আনন্দের খবর এবং আশা করব যে সে ভবিষ্যতেও যেরকম পারফর্ম করেছিল সেরকম পারফর্ম ধারাবাহিকতা থাকবে এবং আমি বিশ্বাস করি যে সে এটা পারবে। গত 1 বছর অনেক মিস করেছি ভাইকে ড্রেসিং রুমে স্পেশালি। আল্লাহ যদি চায় সামনে যে এই টি20 টুর্নামেন্টটি স্টার্ট হবে ওখান থেকে আবার ভাইকে পাবো ইনশাল্লাহ আমাদের সাথে খেলার জন্য। দীর্ঘ 1 বছর সাকিব ভাইকে অনেক বেশি মিস করেছি। তার এই কঠিন সময় পার করে তার এই ফেরাটাকে অনেক
বেশি সুন্দর হবে এই প্রত্যাশাই করি। দেশের গণমাধ্যমের উপর চাপ অনেক বেশি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল রাজনৈতিক কারণেই অনেক সাংবাদিককে কারাগারে নেওয়া হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর র্যালি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের দুঃসময়ে সাংবাদিকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে মার্কিন 10 সিনেটরের বিবৃতির জন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দায়ী। তিনি বলেন, এটি দেশের জন্য লজ্জাজনক। গণমাধ্যম কর্মীদের উপরে একটা চাপ সৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশে সেই চাপ অনেক বেশি আমরা লক্ষ্য করছি। আমরা এখানে দেখেছি যে শুধুমাত্র রাজনৈতিক কারণে অনেক সংবাদ কর্মীকে তাদেরকে নিগৃহীত হতে হয়েছে, তাদেরকে প্রাণ দিতে হয়েছে এবং তাদেরকে অনেক সময় কারাগারে যেতে হয়েছে। কোনো রাজনৈতিক দলকে রাজনীতি বিমুখ করা সরকারের কাজ নয়। সরকার বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়, বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। সরকার বিরাজনীতিকরণের পথে হাঁটছে এবং ষড়যন্ত্র করছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে তিনি বলেন, ভুল রাজনীতির খেসারত দিচ্ছে বিএনপি। সেই ব্যর্থতা ঢাকতেই মিথ্যা অপবাদ দিচ্ছে নির্বাচন কমিশন ও সরকারের ওপর। বিএনপিকে শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকায় দেখতে চায়, পেতে চায় গণতান্ত্রিক অভিযাত্রায় সহযোগী শক্তি হিসাবে। কোনো দলকে রাজনীতি বিমুখ করা শেখ হাসিনার সরকারের কাজ নয়, কোনো এজেন্ডা নেই। নির্বাচন ব্যবস্থার ঢেলে না সাজালে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে না, এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। দুপুরে জাতীয় প্রেসক্লাবে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। GM কাদের বলেন, পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ দেশ ও জাতির কল্যাণে ও আধুনিকায়নের জন্য উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেন। এই ব্যবস্থাপনার কারণেই বাংলাদেশ আধুনিক হতে শুরু করে। তিনি বলেন, সরকারের উচিত আবারও এই উপজেলা ব্যবস্থাপনায় ফিরে যাওয়া। যতবার বাংলাদেশে নির্বাচন হয়েছে, ফেয়ার এবং ফ্রি এবং ফেয়ার নির্বাচন যেটাকে বলা হয়, ততবারই জনগণ সঠিক রায় দিয়েছে। জনগণ কোনো সময় রায় দিতে ভুল করেনি এবং সেই কারণে আমি বিশ্বাস করি যে আমাদের সিস্টেমে যে গলত ৭০ ধারা, যেটা আমি বারংবার বলছি, যে যদি আমি সংসদীয় গণতন্ত্র চালু করতে চাই তাহলে ৭০ ধারা উঠিয়ে দিতে হবে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রতিবাদে চট্টগ্রামে আলু বিক্রি বন্ধ করে দিয়েছেন রিয়াজউদ্দিন বাজারের আড়তদাররা। দুদিন ধরে কোনো ট্রাক না আসায় সব আড়ত শূন্য। সরকার নির্ধারিত দরে আলু বিক্রি করলে লোকসান হয় বলে দাবি ব্যাপারীদের। মঙ্গলবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং 10 আড়তদারকে 1,40,000 টাকা জরিমানা করায় অঘোষিত প্রতিবাদ হিসেবে আলু আনা বন্ধ রেখেছেন ব্যাপারীরা। 50 কেজি আলু 38 টাকা 39 টাকা আমার ওই জায়গায় পড়ে। সব জায়গায় আলু আছে 37, 38, 39, কিন্তু এখানে আলু রেট বাজনা দিছে 30 টাকা। 30 টাকায় পোষাইতে পারতেছি না, সেজন্য 2 দিন আলু আসতেছে না। যারা মজুতদারি করেছে তাদেরকে আইনের আওতায় না এনে আমাদের ব্যবসায়ীদেরকে হয়রানি করছেন। আমাদের ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এটা অনশন অথবা আমরা প্রতিবাদ সভা করব। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ ও ফটিকছড়িতে বর্ণাঢ্য জশ্নে জুলুস তথা শোভাযাত্রা করেছে বিভিন্ন সংগঠন। চন্দনাইশের কাঞ্চননগর শাহ সুফি মমতাজ জিয়া দরবার শরীফ থেকে বের হয়ে জশ্নে জুলুসটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। দেশ ও জাতির সুখ শান্তি কামনা করে মোনাজাত করেন আল্লামা সৈয়দ মোহাম্মদ আলী মমতাজি। পরে মহানবীর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রোহিঙ্গাদের একটি অংশকে ভাষান্তরে পাঠানোর ব্যাপারে অনড় সরকার। দিনক্ষণ চূড়ান্ত না হলেও নভেম্বরেই তা আনুষ্ঠানিকভাবে শুরুর পরিকল্পনা। এ নিয়ে দাতা সংস্থাগুলোর কারো কারো আপত্তি আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য এটি করা হবে। যুক্তরাষ্ট্র চীনের কথা চালাচালিতে বাংলাদেশ নেই জানিয়ে মন্ত্রী বলছেন, ঢাকা চাওয়া একটাই, রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো। জগরাজাটি আমরা ওঠাতে নাই। আমাদের অনলি লক্ষ্য হচ্ছে যে এই লোকগুলো যত তাড়াতাড়ি যেতে পারে সেটা আমাদের জন্য মঙ্গল, মায়ানমারের জন্য, সারা এলাকার জন্য মঙ্গল। অনেক বক্তব্য শুনি, কিন্তু উল্টো কাজের সময় উল্টো কাজ হয়। কেউ জোর দেন না
এইটা একটা সমস্যা যে জোর দেন না। তা আমরা ইদানিং সবাইকে জোরে সারে বলছি যে এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা তো তাড়াতাড়ি নিচ্ছে, বাট আপনি যখন ডেট বলেন জিজ্ঞেস করেন তখন তো আমার জন্য বলা মুশকিল, কারণ এখানে 2-3টা জিনিস ফ্যাক্টর আছে। আমাদের কিছু প্রিপারেশন আছে, এদের প্রিপারেশন আছে, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইনভলভ আছে। মিয়ানমারের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগাম ভোট দিলেন রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি। নেপিদোর একটি কেন্দ্রে প্রয়োগ করেন ভোটাধিকার। তবে সংঘাতপ্রবণ রাখাইন, শান, কাচিন, সোম ও বাগু এলাকায় বাতিল করা হয়েছে ভোট গ্রহণ, ফলে 15 লাখ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাখাইন অঞ্চলটিতে সশস্ত্র সংগঠন এবং সেনাবাহিনীর সংঘাত অব্যাহত। অস্থির পরিস্থিতির অজুহাতে 9 নভেম্বরের নির্বাচনে তালিকাভুক্তই করা হয়নি 12 লাখ ভোটারের নাম, যার 6 লাখই রোহিঙ্গা মুসলিম। এই পদক্ষেপের কারণে মিয়ানমারের 73% ভোটার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। বুধবার ডেলাওয়্যার থেকে ভোট দেন তিনি। এদিন স্থগিত রাখেন প্রচারণা, যদিও সাক্ষাৎকারে চলমান বিভিন্ন ইস্যুতে কথা বলেন বাইডেন। করোনায় মৃত্যু কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার বদলে ভাইরাসের কাছে প্রেসিডেন্ট ট্রাম্প হার মেনে নিয়েছেন বলে মন্তব্য তার। অন্যদিকে অ্যারিজোনায় সমাবেশ করেছেন ডোনাল্ড ট্রাম্প, বলেন ভুয়া জরিপের সাহায্য নিয়ে বেশি দূর যেতে পারবেন না ডেমোক্র্যাট প্রার্থী। বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে সহিংসতা ও লুটপাটের জেরে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় জারি হয়েছে কারফিউ। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের জেরে সোমবার থেকে বিক্ষোভে উত্তাল পেনসিলভানিয়ার শহরটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে ন্যাশনাল গার্ডের সদস্যরাও। তারপর সহিংসতার আশঙ্কায় দোকানপাট বন্ধ রেখেছেন বেশিরভাগ ব্যবসায়ী। পুলিশের দাবি, ধারালো অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ উপেক্ষা করায় 27 বছর বয়সী কৃষ্ণাঙ্গ ওয়াল্টার ওয়ালেসকে গুলি করা হয়। পুলিশের গুলিতে 20 বছরের যুবক নিহতের জেরে বিক্ষুব্ধ ওয়াশিংটন ডিসিও। এরকম ভাঙচুর, লুটপাট খুব ন্যাক্কারজনক ঘটনা। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত ওই শহরে নাশকতা ঠেকাতে স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থাও নেয়নি। কেন্দ্রীয় সরকার পুরো বিষয়টা দেখছে, দাঙ্গা সহ্য করা হবে না। আর যে গোলাগুলি থেকে ক্ষোভের সূত্রপাত, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বিশ্ব বাণিজ্য সংস্থা WTOর প্রধান হিসেবে নিয়োগ আটকে গেল প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ওকনজো ইওয়েলার। তার নিয়োগে আপত্তি জানিয়ে দক্ষিণ কোরিয়ার বর্তমান অর্থমন্ত্রী আরেক নারী ইও মিউং হির নাম প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, সংস্থাটিতে কাঠামোগত সংস্কার আনতে সক্ষম হি। চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে এরই মধ্যে WTOর বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় পরবর্তী প্রধান নির্ধারণে 9 নভেম্বর বৈঠক ডেকেছে সংস্থাটি। ডক্টর গোজি ওকেনজো ইওয়েলা WTO প্রধান হিসেবে আমাদের প্রথম পছন্দ ছিলেন। একমাত্র যুক্তরাষ্ট্র এতে আপত্তি জানিয়েছে। হিকে সমর্থনের কারণ জানালেও ইওয়েলাকে সমর্থন না দেওয়ার কারণ স্পষ্ট করেনি দেশটি। সংকট নিরসনে বৈঠক ডাকা হয়েছে। 2 সপ্তাহের মধ্যেই বিষয়টি সমাধান হবে বলে আশা করছি। পাবনার সাঁথিয়ায় ধর্ষণ মামলায় গ্রেফতার নজরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার শহীদনগর বাজারে নজরুলের কসমেটিক্সের দোকানে যান ওই নারী। এক পর্যায়ে তাকে কৌশলে দোকানের ভেতর একটি গোপন কক্ষে নিয়ে যান নজরুল। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়। বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে নজরুলকে আটক করা হয়। রাঙ্গামাটিতে এক হাতে গাছের চারা, অন্য হাতে ধর্ষণকে লাল কার্ড দেখালো লাল সবুজ উন্নয়ন সংঘ। মাদক ও ধর্ষণকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থী ও পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের কর্মসূচি ছিল। টিফিনের টাকায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সংগঠনের সদস্যরা। গাছের চারা হাতে নিয়ে মাদক ও ধর্ষণ বিরোধী শপথ করে শিক্ষার্থীরা। চট্টগ্রামে ই-পাসপোর্টের প্রতি আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। প্রতিদিন জমা পড়ছে 150-র বেশি আবেদন। জটিলতা কম এবং মেয়াদ বেশি হওয়ায় MRP বাদ দিয়ে ই-পাসপোর্টের দিকে ঝুঁকছেন সবাই। চট্টগ্রাম বিভাগে মোট 12টি কার্যালয়ে এজন্য খোলা হয়েছে আলাদা কাউন্টার। মোটামুটি ম্যাক্সিমাম কাজ করে ফেলা যায়। ডিজিটাল পাসপোর্ট হওয়ার পরে আমাদের 1 টাকা বাড়তি দিতে হচ্ছে না, যাতে ভবিষ্যতে আমাদের সবকিছু সিকিউর থাকে এবং ই পাসপোর্টের মেয়াদটাও বেশি পাচ্ছে। যাদের MRP অলরেডি নেওয়া আছে সেটার সাথে যদি ছোটোখাটো গরমিল থাকে, সেগুলো আবেদন প্রক্রিয়াকরণ করতে গেলে এটা কিছু স্টেপ অতিক্রম করতে হয়। এই কারণে কিছু কিছু সময় স্বাভাবিক সময়ের চেয়ে বিলম্ব হতে পারে।
বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে বেকার জনগোষ্ঠীকে উদ্যোক্তা করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম জানান, তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ এখন পৃথিবীতে উন্নয়নের রোল মডেল। দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আজ থেকে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা। সেখানে দায়িত্বরত কোস্টগার্ড সকাল থেকে নিষেধাজ্ঞা কার্যকর করে। দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট আরিফুজ্জামান এই খবরের সত্যতা নিশ্চিত করেন। জানান, পরিবেশ অধিদপ্তর থেকে লিখিত চিঠি পেয়ে তারা নিষেধাজ্ঞা কার্যকর করেন। জানান, ছেড়া দ্বীপের পরিবেশ রক্ষায় কিছু সুপারিশ বাস্তবায়নে কোস্টগার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত। কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা তা নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা, তবে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান তা হতে পারে 3 থেকে 5 বছর পর্যন্ত। টাইমটা অ্যাকচুয়ালি আমি মানে কনফার্ম না, তবে মেবি 3 বছর হতে পারে অথবা 5 বছর হতে পারে। তো জীববৈচিত্র্য যে ক্ষতিটা হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে, ক্ষতি হয়ে গেছে আর কি, এটাকে রিস্টোরেশন করা যায়। হ্যাঁ, এই ওদেরকে এক ধরনের রেস্ট দেওয়া বা অবকাশ দেওয়া। কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে হঠাৎ বদলির হিড়িক চলছে। 25 ও 28 অক্টোবর জারি হওয়া অফিস আদেশে 63 জন কর্মচারীকে বদলি করা হয়েছে। এদের মধ্যে অনেকেই আছেন যারা 1 সপ্তাহ কিংবা 15 দিন আগে বদলি হয়ে বাখরাবাদে যোগ দিয়েছেন। এই ঘটনায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সিবিএ নির্বাচনের পরপরই এই বদলির আদেশ জারি হয়েছে। কর্মচারীরা জানান, 2 বছর পর পর বাখরাবাদে সিবিএ নির্বাচন হয়ে থাকে। যে প্যানেল বিজয়ী হয় দেখা যায় তারা নিজেদের সংগঠনের বাইরের কিছু লোককে বদলি করায়, কিন্তু এত বেশি সংখ্যক কর্মচারী বদলির ঘটনা এই প্রথম। এবারে বদলিটা ওটা প্রতিশোধ না, এটা হলো প্রশাসনিক সংস্কার। দীর্ঘদিন যাতে যেহেতু একজন কর্মচারী বিভিন্ন জায়গায় পোস্টিং নিয়ে আসেন, সুতরাং ওদেরকে পদ লড়ার মানে জায়গাটা চেঞ্জ করার প্রয়োজন ছিল, নাহলে ওনারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে, এটা আমাদের কানে এসছে। অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন পরিবেশ আর ওটি বয় দিয়ে অপারেশন সহ রোগীদের জিম্মি করার দায়ে রাজধানীর 3 বেসরকারি হাসপাতালের মালিক সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। দেয়া হয়েছে 1 বছরের কারাদণ্ড। বুধবার রাতভর অভিযান শেষে 3 মালিককে 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সিলগালা করে দেওয়া হয় শ্যামলীর মক্কা, মদিনা, নূরজাহান ও ক্রিসেন্ট হাসপাতাল। বুধবার রাতে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, দালাল চক্রের মাধ্যমে বিভিন্ন হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনত মালিকদের নিয়োগ দেয়া দালাল চক্র। যে বেডে আপনার অপারেশন করা হয় সেখানে কিন্তু রক্তের ছোপ এবং সেখানে কিন্তু মানে চরম অপরিষ্কার অপরিচ্ছন্ন, অর্থাৎ এই ধরনের বেডে যদি রুগীদেরকে অপারেশন করা হয় এবং সেখানে কিন্তু নানান ধরনের ইনফেকশন হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে মেডিকেল ও ডেন্টাল কোরের রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে সেনানিবাসের শহীদ বীর উত্তম নুরুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 19 পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ। ডিজিটাল তথ্যের নিরাপত্তার জন্য নতুন আইন করা হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। যশোরে বিজিবি ডিজাস্টার রিকভারি সাইটের উদ্বোধন করে এই কথা জানান পলক। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্য স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানের ব্যাংক ও ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর সুবারীঘাট এলাকা থেকে নকল শিশু পণ্য ও প্রসাধনী তৈরির অভিযোগে একজনকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের 3 লাখ টাকা মূল্যমানের নকল পণ্য ও কাঁচামাল জব্দ করা হয়। পাশাপাশি পণ্য তৈরির বিভিন্ন মেশিনারিজও জব্দ করে বিএসটিআই। কারখানাটিতে নকল পণ্য উৎপাদন করে সেখান থেকে বিক্রয় ও সরবরাহ করা হতো। জনসন ব্র্যান্ডের লোশন, বেবি শ্যাম্পু, অলিভ অয়েল, এই যে হ্যাঁ, আর কাঁচামালও পাওয়া গেছে পর্যন্ত প্রায় 3 লক্ষ টাকার, মোটামুটি আনুমানিক 3 লক্ষ টাকার কাঁচামাল পাওয়া গেছে এখানে। 6 মাস মেয়াদ বাড়ানো হলেও তা পারেনি তারা। কাজ হচ্ছে মাত্র 35 ভাগ। এজন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা। সড়কে চলতে গিয়ে নানা ভোগান্তির কথাও জানিয়েছেন তারা। জামালপুর বক্সিগঞ্জ রৌমারী সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 374 কোটি 62 লাখ টাকা। এটা বাচ্চা বেড়ে মহিলা এটা নিয়ে গেলে তাও নিয়ে যাওয়া যায় না,
আস্তা তো ভাঙ্গার আস্তা তালি জোড়াও দেয় না। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া উল্টে পড়তেছে, সময় অ্যাক্সিডেন্ট হইতেছে, সময় বড় গাড়ি ফাঁসি যাইতেছে। একজন মানুষের ডানা ভাঙে, একজন মানুষের পাও ভাঙে, দৈনিক 5টা, নিম্ন দৈনিক 5টা গাড়ি উল্টে দৈনিক। করোনা, দীর্ঘমেয়াদী বন্যা এবং কিছু ক্ষেত্রে ভূমি অধিগ্রহণের দীর্ঘ সময় লাগার কারণে আমরা কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারি নাই। আমরা ইতিমধ্যে চূড়ান্ত নোটিশ প্রদান করেছি, যদি দ্রুততার সাথে কাজ শুরু না করে তাহলে আমরা চুক্তি বাতিল সহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকারি পৃষ্ঠপোষকতা আর পুঁজির অভাবে বিলুপ্তির পথে মেহেরপুরের তাঁত শিল্প। একদিকে যেমন বেড়েছে সুতার দাম, অন্যদিকে কমেছে তাঁতের কাপড়ের চাহিদাও। তাঁতপল্লীর সবারই চোখে মুখে হতাশা। তাঁতের শাড়ি, লুঙ্গির চাহিদা কমায় শুধুমাত্র গামছা বানিয়ে জীবিকা নির্বাহ করছেন কেউ কেউ। সুতার দর বৃদ্ধি আর করোনার মধ্যে গামছা বিক্রিতেও খুব একটা লাভ হয়নি, ঝুঁকতে হচ্ছে অন্য পেশায়। সরকারি সহায়তা না পেলে এই শিল্প দ্রুতই বিলুপ্তির শঙ্কায় কারিগররা। আমরা কোনো বাইরে কাজে যেতে পারিনি, কোনো মাঠে ঘাটে মানুষ, অনেকে চাষি সমাজের মানুষ মাঠে যায় অনেক কাজ করতে, আমরা কিছুই পারি। শিল্পটা যেন বিলুপ্ত না হয়ে যায়, আমরা তাদেরকে খোঁজখবর নিয়ে যেভাবে আর্থিক সহযোগিতা, অন্যান্য সহযোগিতা দিয়ে কীভাবে করা যায়, ডেভেলপ করা যায়, সেই ব্যাপারে আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। অনলাইন মার্কেট প্লেস দারাজ তৃতীয়বারের মতো আয়োজন করছে 11/11 ক্যাম্পেইন। একদিনের এই ইভেন্টে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিয়ে হাজির হচ্ছে দারাজ, যেখানে থাকছে 1 কোটির অধিক পণ্য ও সাথে বিশাল ডিসকাউন্ট। 11ই নভেম্বর বিশেষ বিশেষ ব্র্যান্ডের উপর সেলারদের পক্ষ থেকে থাকবে ফ্রি ডেলিভারি। ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে আয়োজন করা হয়েছে প্রি সেল ক্যাম্পেইন, যা চলবে 4 থেকে 10 নভেম্বর পর্যন্ত। শরীয়তপুরে গত 5 বছরে নদী ভাঙনে গৃহহীন হয়েছে প্রায় 17,000 পরিবার। বারবার আশ্বাস পেলেও এসব মানুষের মেলেনি স্থায়ী কোনো ঠিকানা। অন্যের জমি ভাড়া নিয়ে বসবাস করছেন অনেকে, কেউ এলাকা ছেড়েছেন। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। যোগাই এটা তো মনে করেন আবার একখানে ঠেলা দেওয়া ধাক্কা দেওয়া, যদি আবার তোমরা যাবো তা আবার আর এখানে মনে করেন আমরা যাইতে দেবো, কিন্তু কোনো আয়ের কোনো পথ নাই। 5টা ভাঙ্গা দিছি, ভাঙ্গা আইছি, 4খানি জমি আমার সব শেষ হয়ে গেছে, লয়ে গেছে। এই নদী ভাঙ্গা খুব ক্ষয়ক্ষতি হয়েছে আমাকে, আমরা তখন খাজনায় জমিনে আছি আর কি। 3 করা জমি নিয়ে আসি, 8,000 টাকা ভাড়া দিতে হয়, অনেক কষ্টই। মেয়ে বিবাহ দিমু, ছেলেকে বিবাহ করে, একটা লোকজন আইয়া দেখে যে এরা নদী ভাঙ্গা কোনো অর্থ সম্পদ কিছু নাই, তারা আমার সাথে কোনো আত্মীয় করতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাদের জায়গা নেই তাদেরকে জায়গা কিনে ঘর করে দিতে হবে, এবং যাদের জায়গা আছে তাদেরকে ঘর করে দিতে হবে। নদী ভাঙ্গনের যারা শিকার হয়েছে তাদেরকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব হয়ে গেল নওগাঁয়। মান্দা উপজেলার কালিসফা মাঠে জাতীয় আদিবাসী পরিষদ দিনব্যাপী উৎসবের আয়োজন করে। কারাম বা ডাল পূজার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়, তুলে ধরা হয় নিজস্ব ভাষা ও সংস্কৃতি। মাদল বাজিয়ে ঐতিহ্যবাহী নাচ গান পরিবেশন করে বিভিন্ন জাতিগোষ্ঠীর নারী পুরুষ। সাঁওতাল, ওঁরাও, মাহলি সহ কয়েকটি সমতলের গোষ্ঠী স্বাস্থ্যবিধি মেনে উৎসবের পরিবেশনা সম্পন্ন করে। উৎসবে যোগ দিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয় কালিসফা মাঠে। ওয়েব সিরিজের জন্য দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন শিহাব শাহীন। যদি কিন্তু তবুও নামের এই আলোচিত সিরিজটিতে অপূর্ব, ফারিয়া ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, সাফায়াত মনসুজানা সহ অনেকে। সিরিজটি পুরোপুরি রোমান্টিক আর কমেডি ঘরানার সিনেমা। 120 মিনিট দৈর্ঘ্যের সিনেমা হবে এটি। বিয়ের আগের দিন বর কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন, তখন কি হতে পারে এমন নানা ধরনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। আবারও স্বাগত, দেখছেন সব খবর। হিজাব ও টাকনুর ওপরে কাপড় পরা সংক্রান্ত নোটিশের জন্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিমকে শোকজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, কর্মচারীদের মোবাইল বন্ধ ও সাইলেন্ট রাখা, ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে ও মহিলাদের হিজাব সহ টাকনুর নিচে কাপড় পরিধানের যে নির্দেশ দেওয়া হয়েছে তা কোন বিধি বা কার আদেশক্রমে জারি করেছেন তার ব্যাখ্যা দিতে বলা হয়। 3 কর্মদিবস সময়ও বেঁধে দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
বাংলাদেশের সঙ্গে এখন চীনের বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়নের ক্ষেত্রে সম্পর্কের নতুন উচ্চতায় এখন দুই দেশ। চীনের বিনিয়োগ বাড়াতে পৃথক অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে বাংলাদেশ, যা অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সভায় বলা হয়, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে চীন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আধুনিক কৃষি ব্যবস্থা, স্বাস্থ্য প্রযুক্তি এবং সেবা খাতে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সম্ভাবনাময়। তবে চীন বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে একক কর্তৃত্ব কমিয়ে আনা জরুরি। বিনিয়োগ এবং বাণিজ্যে খুবই সম্ভাবনাময় দুই দেশ। চীন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী। তবে স্বল্প সুদে ঋণের যে নিশ্চয়তা ছিল তা সামনের দিনগুলোতে পাওয়া কতটা সম্ভব হবে তা যাচাই করতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়ছে, তবে তা কাজে লাগানোটা জরুরি। চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে। সেখানে বহুমাত্রিক বিনিয়োগ সম্ভব। বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো সুবিধা বাড়ানোর দিকটি গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশের নানা খাতে বিনিয়োগে বড় ভূমিকা রাখছে চীন, তাই বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে আগামীতে নতুন মাত্রা যোগ করবে দুই দেশ। মেহেরপুরের গাংনীতে কৃষক আবু বক্কর হত্যা মামলায় 10 আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক এস.এম. আব্দুস সালাম এই রায় দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 2 জন পলাতক রয়েছেন। মামলায় বলা হয়, জমি জমা নিয়ে বিরোধের জের ধরে 2010 সালের 14 মার্চ আবু বক্করকে কুপিয়ে হত্যা করা হয়। খুলনার বটিয়াঘাটায় ভ্যান চালক রাশিদুল হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন রবিউল ইসলাম, বনি আমিন শেখ ও শহীদুল ইসলাম। দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে জানা যায়, 2019 সালের 20 আগস্ট পূর্বশত্রুতার জেরে জোরসিং গ্রামে রাশিদুলকে হত্যা করে 3 আসামি। এদিকে টাঙ্গাইলে বাহাদুর নামে একজনকে খুনের মামলায় 6 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, সাথে প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাওগাত হাসান এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন কাদের, চানখা, আবুল, রূপচান, ওয়াজেদ ও শহীদ। সবার বাড়ি টাঙ্গাইল সদরের রশিদপুর গ্রামে। 1998 সালের 22 নভেম্বর রশিদপুর গ্রামের বাহাদুরকে ডেকে নিয়ে হত্যা করেন আসামিরা। খাগড়াছড়িতে সাবেক সিভিল সার্জনের স্বাক্ষর জাল করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে 3 জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসানের বিশেষ আদালতে মামলা করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবুল বাশার। মামলার আসামিরা হলেন খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জাহেদ হোসেন, একই কার্যালয়ের সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা প্রিয় রঞ্জন বড়ুয়া ও ঠিকাদার জসিমউদ্দিন। কক্সবাজারের টেকনাফে 4টি স্বর্ণের বার সহ মোহাম্মদ শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। টেকনাফের হোয়াইকক বিজিবি চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালিয়ে শাহ আলমকে আটক করা হয়। বিজিবি জানায়, হোয়াইকক চেকপোস্টে যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছিল। এক পর্যায়ে ইজি বাইকে সন্দেহজনক এক যাত্রীর জুতার মধ্য থেকে 4টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। টেক্সট ফর ইউ নামক একটি রোমান্টিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই সিনেমায় তার সঙ্গে দেখা যাবে হলিউড তারকা স্যাম হিউগান এবং 5 বারের গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সেলিন ডিওনকে। সিনেমাটি পরিচালনা করছেন জিম স্ট্রোস। এটি নির্মিত হচ্ছে 2016 সালের বক্স অফিস মাতানো জার্মান ভাষার সিনেমা SMS ফারডাইচ থেকে অনুপ্রাণিত হয়ে। এই ছিল আজকের সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।